নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আমাদের যে স্টুডিও নক্ষত্রের আলো আপনারা সবাই জানেন, আর সমস্যার সমাধান কিন্তু এই অনুষ্ঠানটি। কিন্তু আজকে একটু অন্যরকম, একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। যে আমাদের সবার কিন্তু অনেক কৌতূহল থাকে গ্ল্যামারাস দুনিয়া নিয়ে, এবং সেই বিষয় নিয়ে অনেক কিছু বলবো আজকে। তো আজকে সবার প্রথমে যেই ব্যক্তিত্ব, যেই মানুষটি, যাকে দেখার অপেক্ষা করছেন সবাই, এবং যাকে দেখলেই হয়তো ভাববেন বাবা, ওনাকে অনেক অনেক দিন পর দেখলাম, তো বা ওনাকে তো এত মিষ্টি দেখতে। হ্যাঁ, সেই মানুষটি, যে মানুষটি বাংলা সিনেমা জগৎ কাঁপিয়ে রেখেছিলেন এবং অনেক পরিচালকের সাথে সিনেমা করেছে। কিন্তু যেসব পরিচালকের সাথে সিনেমা করা অনেকের স্বপ্ন থাকে, সেই সব মানুষের সাথে কিন্তু ওনার অভিনয়। এবং আপনারা জানেন সেই বইটি, সেই ছোট বউ, জানেন কি? আমি সেই ছোট বউয়ের একজন অভিনেত্রী। যে অভিনেত্রী যদি না থাকতো তাহলে সেই ছোট বউকে আমরা কেউ জানতাম না, চিনতাম না। সেই ছোট বউয়ের সেই অভিনেত্রীর কাছ থেকে আমরা জানবো অনেক তথ্য, অনেক কিছু। তো বেশি কথা না বাড়িয়ে আপনাদের সামনে তার সাথে একটু আলাপ করে নিই। নমস্কার, শুভ নববর্ষ। আপনি এখনো এত মিষ্টি দেখতে, এত সুন্দর দেখতে, এর রহস্যটা কি? কিছু রহস্য নেই, আর আমি তো সুন্দর দেখতে নেই অত। একটা ইয়াং এজের যে সৌন্দর্য ছিল সেটা কিন্তু একদম আলাদা। এখন আস্তে আস্তে ম্যাচিওরিটি হচ্ছে, সে ম্যাচিওরিটির সাথে সাথে যেরকম চেহারাটা থাকা দরকার ঠিক সেরকমই আছে। আপনি এত সুন্দর অভিনয় করেন বা করতেন, কিন্তু মাঝে আপনি তো অভিনয় থেকে অনেকটা দূরে সরে গেছেন। এর কারণটা কি? প্রথমেই বলি, শিল্পী বা অভিনেত্রী বা অভিনেতা যাই বলুন, তাদেরও কিন্তু একটা সংসার থাকে, একটা আলাদা জীবন থাকে। কোনো একটা পরিবার থেকে সে ভেঙে হয়তো অভিনেতা বা অভিনেত্রী হয়। হঠাৎ তো আর আকাশ থেকে উড়ে আসে না। ঠিক আমার আপনার মতনই কোনো একটা মানুষ। তো কাজে আমাদের সব কিছু জীবনের যেগুলো ওঠা পড়া, ভালো মন্দ, সব কিছু কিন্তু ঘিরেই আমাদের জীবন। সো দ্যাট সেই জায়গা থেকে আমি হয়তো বেশ কিছু বছর আমার গ্যাপ ছিল। সেই গ্যাপটা কিন্তু আমি ইচ্ছা করেই রেখেছিলাম। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমি সংসার পাততে চেয়েছিলাম। সব অভিনেতা অভিনেত্রীরাই সংসার করার কথা ভাবে। আমারও সুযোগ এলো, বিয়ের অফার এলো, তো আমিও বিয়ে করে ফেললাম। আর বিয়ে করার পরে যেহেতু আমি বেশ কিছু বছর বিদেশে ছিলাম, সেই কারণে আমাকে কেউ দেখতে পায়নি। কিন্তু এটা আমি খুব ফিল করলাম, মানে এটা আমার অনুভূতি হলো যে মানুষ কিন্তু অনেক সময়, অনেক অভিনেত্রীরা আসে আবার চলে যায়, কিন্তু আমি যে বেশ কিছু বছর অবসর ছিল সেই সময় কিন্তু মানুষ আমাকে এতভাবে মনে রেখেছে যে তারা অপেক্ষা করছে যে দেবিকা আবার কবে ফিরে আসবে। এটাই আমার প্রাপ্তি। দর্শক বন্ধু, একটা কথা বলবো, আমি আমি একটু কাটলাম কথাটি। একটা কথা বলি যে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু আজকে তার কিন্তু অবসান ঘটে গেল। এমন উত্তর পেলেন আপনারা যেটা হয়তো আপনি জানতেনও না। আপনারা সবার মনে অনেক রকম প্রশ্ন থাকে, যে একটা ফেজ আসে, এই ফেজটার পরে আর হয়তো থাকবে না, অন্য কেউ আসবে, তা নয়। সব সময় কিছু কিছু সময় থাকে, গ্রহ নক্ষত্র কিছু ব্যাপার থাকে। একদম। এবং এবং এই মানুষটি, মানে আমি বলবো কেন, আমি তো অনেক দিন ধরে ওনাকে চিনি। উনি কিন্তু কোনো সাধারণ পরিবারের মেয়ে নয়। উনি উচ্চ পরিবারের একজন মেয়ে, এবং সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে। উনি কিন্তু ফিল্ম জগতে এসছে, ফিল্ম সেখান থেকে রোজগার করে ওনাকে বাঁচতে হবে তা নয়। এটা প্যাশন, এটা ভালো লাগা,
এটা ভালোবাসা, তাই উনি কিন্তু এই অভিনয়তে ছিল এবং কিছু কারণে, পারিবারিক কারণে তার সাংসারিক জীবনের জন্য কিছুটা গ্যাপ নিয়েছে। কিন্তু অনেকের প্রশ্ন যে ওই সময়টা মানে ওনার এই নয়, সে একটা তখন অন্য কেউ। আমি এটুকু বলি যে ওই সময়টা যদি উনি গ্যাপ না দিতেন, অনেকেরই কিন্তু চান্স পাওয়াটা কষ্টকর হয়ে যেত। কারণ আমি জানি এই খুব মানুষটিকে। দামি কথা বলেছেন আপনি, আমি কি বললাম, ঠিক না ভুল না? জয়দীপ বাবু, আপনি খুব দামি কথা বলেছেন। আমি যদি ওটাকে লিঙ্গার করতাম ছোট বিয়ের পরে, সত্যি কিন্তু অনেকেরই এন্ট্রি নিতে অসুবিধা হতো। অসুবিধা হতো তো, মানে হয়তো আসতো, হয়তো লড়াই কষ্ট করতো, করতো। কিন্তু আমার দিকে অনেক ছবি চলে আসতো। লড়াইটা মানে কম্পিটিশনটা এরকম জায়গায় চলে যেত, এত ইজি 4-6 মারতে পারতো না না, কেন আপনি সেই সময় তখনকার দিনে যে অভিনয়ের আপনার মানে দক্ষতা, স্কিল, Yes. এখন কিন্তু বহু মানে দেখা যায় না, ওরকম স্কিল দেখা যায় না। আমার তখনকার সময়ের একটা কথা, বলি, আজকে 30 বছর আগে। 30 বছর আগে, মানে 30 বছর আগে যেটা রোমান্টিক ভাবই ছিল না, তখন সে আপনি একটা রোমান্টিক ভাব দিয়ে এসেছেন যে মানুষ মানে আজও মনে রেখেছে সেই বইটার কথা। আর আজকে আমি একটা বলি কথা, যে আপনার তো অনেক বাধা এসছে না, মানে পারিবারিক তরফ থেকে যে এই লাইনে যেতে পারবে না, একদম না, তোমার জন্য না। সাংঘাতিক বাধা পেয়েছি, প্রচুর বাধা এসেছে এবং বাধা অতিক্রমও করেছি। কি করে করেছি সেটাও জানি না, কিন্তু এটা নিশ্চয়ই স্পিরিচুয়াল না হলে কখনোই আমি আবার ফিরে আসতাম না। কেন এটা তো ঠিক টাকা পয়সার চাহিদা নিয়ে তো ফিরে আসেনি, আমাকে লোকে ভালোবেসেছে, সেই ভালোবাসাটা ওদের মধ্যে থেকে গেছিল। আর শুধু এরকম নয়, এখনকার মডার্ন যুগের মধ্যে ওই ছবির মানে এতটা কন্টেম্পোরারি, কারণ মেয়েরা এত লড়াই করে করে একটা জায়গায় যাচ্ছে এখন, কাজে ওই ছবিতেও তো লড়াই ছিল, শ্বশুর বাড়িতে লড়াই ছিল, তো কাজে শ্বশুর বাড়ির লড়াইটার মধ্যে দিয়ে দেবিকা যেমন জিতেছিল, ওরা সবসময় সবাই ভাবছে যে এই রকম চরিত্রর গল্পের অভিনেত্রী বা নায়িকাকে আমরা চাই, দেখতে চাই। এই দেখার জায়গা থেকে আমি আবার ফিরে এসেছি। আপনাকে আমি আর একটা প্রশ্ন করব। ধরুন আজ থেকে 30 বছর আগে, 32 বছর আগে, হ্যাঁ, 30-32 32 Yes. বছর আগে, হুম। তো তখন তো আমি মানে খুবই ছোট, হ্যাঁ, সে তো খুবই, বুঝতেই পারছি খুবই আপনাকে ছোট। দেখে। তো তখন সেই সময় জ্যোতিষটা কেমন ছিল? মানে জ্যোতিষের মানে যেমন এখন যেমন অ্যাভেলেবেল, এটা এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে, মানে আর সব তখন কিছু। সেরকম ছিল না। তখন তেমন মানে তখন আমার মা দেখাতেন যে আমার বাচ্চা, আমরা 4 ভাই 2 বোন, তো মা তখন কি হতো যে ওই ছক হতো না, কুষ্টি। কুষ্টি, সেই ছকটা দেখে বলতো দেখুন তো, আমার ডাকনাম মোমের ছকটা একটু দেখুন তো, ওর পড়াশোনা কতটা হবে, ওর শরীর কেমন থাকবে, সিনেমা ইন্ডাস্ট্রিতে ও নাম করবে কিনা সেসব মা কিন্তু জিজ্ঞেস করতো মানে না। শরীর মন মন কেমন থাকবে, থাকবে, ভালো বিয়ে হবে কিনা, সংসার ভালো হবে কিনা, যেটা সব মায়েদের মধ্যেই মানে থাকে। আপনি দেখুন সে 30-32 বছর আগেও কিন্তু এই সাবজেক্টটা নিয়ে বা এই এই বিদ্যাটা নিয়ে কিন্তু খুব চল ছিল। মানে নিশ্চয়ই। আমার বাবা তখন বলতো, বলে এক তো, মিনিট একটা কথা বলে হ্যাঁ, নি, হ্যাঁ, হ্যাঁ। আপনার বাবা প্রসঙ্গের আগে, হ্যাঁ, আমাদের যে ঠাকুর মশাই ছিলেন, হুম, তিনি কিন্তু ছক দেখতেন আমাদের বাড়ির। তাই না? হ্যাঁ, আচ্ছা। পণ্ডিত মশাই, মানে যে আমাদের বাড়িতে নারায়ণ পুজো করতেন, বা আমাদের বাড়িতে সব লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যত পুজো আমাদের বাড়িতে হতো, একজনই ঠাকুর মশাই ছিলেন। ঘরোয়া একটা আপনাদের ছিল হ্যাঁ, এরকম হ্যাঁ, ব্যাপারটা, আমাদের সেই জ্যোতিষী পণ্ডিতই ব্যাপারটা। আমাদের ওই বড় একটা কুষ্টির মতন ছিল, মতো রোল করে, করা, মতো yes, করে, হলুদ সেই কালারের হতো। একদম হালকা হলুদ রঙের ছিল, তারপরের দিকে একটু বেশি বেশি, আমার দাদাদেরটাও দেখলাম হলুদ কালারটার মধ্যে বেসটা হলুদ। এটা ইয়েস, এটা মানে তার একটা কাহিনী আছে, কেন হলুদ কালার হতো, কেন কালো হতো না, কেন লাল কালো হতো তো না, অশুভ, একদম, কেন সবুজ হতো না? মানে হলুদ কি, হলুদ হলো বৃহস্পতির রং, জানি, বৃহস্পতি। ওই বৃহস্পতি কিসের? গুরু, দেবগুরু। ও মাই গড, দেখেছো তো তোমরা? দেখো, আমি কিছু বলছি না, দেখো মানে জ্যোতিষটা এমন একটা জিনিস, সবার বেসিক নলেজটা কিন্তু থাকতে হয়, থাকে, এবং অনেকের যারা অনেক সাকসেস, অনেক সাফল্যের জায়গায় জ্যোতিষটার একটা মানে ভাইব
একটা থাকে, মানে বেসিক নলেজটা কিন্তু থাকে। আমি কি বললাম যে হলুদ রংটা কি বললো, গুরু, দেবগুরু, দেবগুরু, একদম রাইট, মানে দেবতাদের গুরু বৃহস্পতি। আর হলুদ শান্তির প্রতীক, একদম। হলুদ একটা ভাইব্রেশন আনে, শান্ত আনে, স্নিগ্ধতা আনে, রাগ হয় না। মঙ্গল হলে কি হবে, লাল হলে কি হবে, লাল। রেগে যায়, টেম্পটেড হয়ে যায়। কিন্তু হলুদ বৃহস্পতি, গুরু, তাই সবসময় গুরু বাক্যটা গুরুর রঙেই কিন্তু রাখা হয়। তো সবকিছুর মধ্যে কিন্তু জ্যোতিষটা একটা কোনো না কোনো ভাবে কিন্তু জড়িত থাকে। একদম একদম, আমি বিশ্বাস করি অ্যাস্ট্রোলজি, তাহলে আমি আবার ফিরে আসতাম না। যেহেতু আমি আপনাকে চিনি, জানি, তাই আমি বললাম। আপনি একটা রাজনীতিতে মধ্যে কিন্তু গেছিলেন, কিন্তু সেখানে আপনি থাকতে পারেননি, না, বেশিক্ষণ থাকতে পারেননি। সেখান থেকে কাম ব্যাক করেছেন, বা সেখান থেকে চলে এসেছেন আপনি। কামব্যাক না, চলে কামব্যাক এসেছি, আমি না, পছন্দ করি। চলে এসেছেন আপনি, আমার দ্বারা মানে back হচ্ছিল করে না, গেছেন। ব্যাক করে এসেছি। মানে না, এতটা মানে কনস্ট্যান্ট কোনো মানুষকে খারাপ বলা। আপনি আপনি ফিল্ম লাইনে কাম ব্যাক করলেন, কিন্তু রাজনীতিতে গিয়েও না, চলে আমি এসেছেন। চলে এসেছি। মানে এটার কারণটা এখানেও কিন্তু একটা গ্রহেরই, নিশ্চয়ই আপনার ভালো লাগেনি, মতের মিল হয়নি। একদম 100% কারেক্ট। আমার একদম ভালো লাগছিল না। আমি ভাবছিলাম দিস ইজ নট মাই কাপ অফ টি, এই জায়গাটা আমার নয়। আপনার জন্য নয়। রাহুল সিনহার মতন মানুষ তখন তো টপে আছেন উনি, মানে তখন তো সেই রাজত্বটা, কলকাতার যে রাজত্বটা বিজেপির, ওনারাই তো চালাচ্ছিলেন, এবং সেই প্রধান মানুষগুলোর মধ্যে একজন আমাকে ডেকেছিলেন, তবে আমি গেছিলাম, কিন্তু আমি বেশি দিন থাকতে পারলাম না। ভালো লাগেনি না। আপনার। কিন্তু দেখুন, এই যে রাজনীতির কিন্তু না, এমএলএ টিকিট পেলাম, বাদুড়িয়া থেকে দাঁড়ালাম, তার পরিচিতির জন্য যে লড়াইগুলো করতে হয়েছিল আমি করেছি। তারপরে 109 নম্বর ওয়ার্ডেও কাউন্সিলরের জন্য টিকিট দিল, সেখানেও লড়েছি। কিন্তু সেই সময় মোদিজির সেই স্ট্যান্ডটা কলকাতায় ছিল না, যার জন্য আমরা কেউই কিন্তু জিতিনি। জেতার ব্যাপারটা 17, 18, 19, 20, 21 এই বছর থেকে কিন্তু লড়াইটা হয়ে কিন্তু মোদিজি একটা জায়গায় এলেন। কিন্তু মানে একটা আমি বলি, দর্শক বন্ধু, দেখুন, আমরা অনেকে ভাবি না যে রাজনীতিতে দাঁড়ালেই আমরা জিতবো, বা রাজনীতি জিতলেই আমি ভালো মানুষ, বা না জিতলে আমি খারাপ মানুষ, তা কিন্তু না, নয়। না, একেবারে না। মানে অনেকেই একটা কি আছে, একটা সময় থাকে যেখানে, মানে তুমি যদি কলা গাছকেও দাঁড় করাও, সেও কিন্তু হয়ে যাবে, সেটা সে তো খারাপ হয়েছিল, ভালো, মানে সেটা হাওয়া। কারা হয়েছিল, সেটা তো টিএমসির বেলায় তো তাই হয়েছিল। যাই হোক, আমি কোনো দল না, নিয়ে আমি তো করছি নিজের না। চোখে দেখা, হ্যাঁ। আমি তো পার্সোনাল অ্যাটাকও করছি না, পার্সোনালি ভালোও বলছি না, এটা ওদের ক্ষেত্রে হয়েছে। কেন একটা মানে কেউ চেনে না, কিন্তু হাওয়াতে ও জিতে গেছে। হ্যাঁ, কেউ চেনে না, সেটা হাওয়াতে। টিএমসির হাওয়াটা, মমতা ব্যানার্জি সেই সময় হাওয়াটা ছিল। তো যাই হোক, আমি বলবো, আমি ভালো মন্দর দিকে না যাচ্ছি না না, না না না, যেটা কখনো সত্যি না। সেটাই কেন বললাম। আমি মনে করি, দেখো, আমি মনে করি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা দি, বা উনি আমাদের কাছে আইডিয়াল পারসন। আবার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র আমি মোদী, তাকেও রেসপেক্ট উনি করি। আমাদের রেসপেক্টের জায়গায়, আমাদের দুজনই আমাদের কাছে, আমাদের ঊর্ধ্বে। আমরা সমালোচনা করি না, কারণ আমাদের নীতি, দেখুন, সমালোচনা কারা করে? যে আলোচনা বোঝে না সে সমালোচনা করে, যে আলোচনা বোঝে সে সমালোচনা করে না। সমালোচনা, কারণ দুজন, আমার বাবা মা, আমি কার সমালোচনা করব? কখনোই কখনো সেটা না। কারোরই গুরুজন স্থানীয়। আমার রাজ্যের একজন যে বিশিষ্ট ব্যক্তি, সে একটা জায়গায় তার যে রাজ্য আলোচনা চালাচ্ছে, তার আর যে আলোচনা কেন? ভারতবর্ষ কেন আমি আলোচনা করব? এটা বুঝতে হবে, আমার কর্মই আমার ফল। আমি একজনের নামে ধুম করে একটা বদনাম করলাম, এটা আমার গ্রহের নেগেটিভ ভাইব। হ্যাঁ, নেগেটিভ ভাইব। আর যত প্রশ্রয় দেব ওই নেগেটিভ ভাইবসটা থেকে যাবে। আজকে ভাবুন, রাজনীতিতে আমার দরকার হলো সূর্যের ভাইব, মানে রবি যদি স্ট্রং থাকে, সাকসেস আপনি হবেন। আপনার যদি বৃহস্পতি স্ট্রং থাকে, সাকসেস আপনি হবেন। আপনার যদি রাহু স্ট্রং থাকে, সাকসেস আপনি হবেন। এই যে বৃহস্পতি, এই যে রবি, এই যে রাহু, এদের একটা ক্যারেক্টার আলাদা আলাদা। অবশ্যই রবি আপনাকে জোশ দেবে, পাওয়ার দেবে, মানে আপনাকে সাকসেস দেবে, আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর বৃহস্পতি নরম, ভদ্র, বাক্য, আপনি এমন কথা বললেন যে কথায় সবাই অসন্তুষ্ট হয়ে গেল, সেটা কে দেয়? রুষ্ট হয়ে গেল। তো এই যে কথা, এই সমস্ত, এই যে রাহু কি দেয়? রাহু, সবাই বলে রাহু খারাপ নয়। রাহুর পজিটিভ ভাইব আছে, নেগেটিভ ভাইবস আছে। রাহু আপনাকে যদি দেয়, আপনাকে অনেক দূরে নিয়ে যাবে।
রাহু পয়সা দেয়, অনেক পয়সা দেয়, অনেক অর্থ শনি দেয়, গ্রহ রাহু গ্রহ অনেক পয়সা দেয়, অনেক দূর নিয়ে কিন্তু যায়। শনি গ্রহ সততার প্রতীক, আর রাহু হচ্ছে কি হঠাৎ আচমকা প্রচুর টাকা দিয়ে দিল ও আপনাকে, মাই তাই গড, না? একদম 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 হঠাৎ টাকা পেয়ে গেলাম। একদম। মানে আমরা না সবসময় আমাদের কর্মের উপর বিলিভ করি। হুম, কর্ম, হুম। নিশ্চয়ই আমাদের কর্ম দরকার। আমাদের ভাস্কর দা এসেছিলেন। ভাস্কর দা আমাদের বলল যে জানো তো আমার বাবা না আমাকে খুব সাহায্য করেছিল এই পেশাতে। মানে আমি আমার চাকরি ছেড়ে আমি যে আহ, মানে ফিল্ম লাইনে যাব, আমার একটা অডিশন ছিল। সেই অডিশনে আমার বাবাকে আমি ফোন করি, বাবা বললো হ্যাঁ তোর যেটা খুশি, তোর যেটা ভালো লাগে তুই সেটা কর। তাছাড়া ব্লাডেও তো ছিল হ্যাঁ, ওনার, বিকজ বাবাও তো অ্যাক্টর ছিলেন না। বাবার একটা সাপোর্ট ছিল, কিন্তু দেখুন আপনার সাপোর্ট না থেকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকে না, কেউ ছিল না, কিন্তু আপনিও কিন্তু সাকসেস। কিন্তু আমাদের একটা এমন বনেদি ফ্যামিলি, এত বেশি মানে আমরা অনেক প্রেজুডিস আমাদের ছিল, মেয়েরা বেশি রাত করে বেরোবে না বা বাইরে যাবে না, কাজের লোকের সঙ্গে বেরোতে হবে, স্কুল ইভেন ইফ ফার্স্ট ইয়ার কলেজে অবধি আমার সঙ্গে লোক যেত, আমাকে নিয়ে আসতো, এরকম ভাবে আমরা মানুষ হয়েছি ছোটবেলা কিন্তু থেকে। আপনি মানে কখনো ভাবেন যে পরিবারের সাপোর্ট থাকলেই সে দাঁড়াবে, কিন্তু সাপোর্ট না থাকলে সে দাঁড়াবে না? না, সেটা এটা কি তো সবসময় হয় না। ভুল কথা না এটা? একদম একদম একদম। কেন এখানেই গ্রহ, পরিবারের সাপোর্ট থাকুক বা না থাকুক, আমার মধ্যে যদি সেই প্রতিভা থাকে, আমার মধ্যে সেই নলেজ থাকে, একদম, একদম। আমার মধ্যে সেই জ্ঞান এবং থাকে, তুমি যদি সেরকম ভাবে পরিশ্রম করো সেই জায়গায়, পরিশ্রম করব, কর্ম করি, কর্ম করবো, তাহলে এটা তো থাকবে, তখন তো উপরওয়ালা কর্মফল দেবে। দেবে। তুমি ভালো কাজ করেছো, ভালো ফল পাবে। বৃহস্পতির এখানে কিন্তু একটা কানেকশন থাকে। নিশ্চয়ই তো নিশ্চয়ই। আমাদের গ্রহ কিন্তু সবকিছুর সাথে কিন্তু রিলেটেড। মানে আমরা না সবসময় না ভাবি যে আমরা যা করছি সেটা ঠিক, কিন্তু সেটা ঠিক নয়। আমরা বহু সময় অনেক কিছু ভুল করে ফেলি। সেই ভুল করা শেখায় কে? সেই ভুল করাটা ঠিক করে কে? আমাদের আঘাত আসে না? আঘাতই শেখায়। আঘাতটা শেখায় আমাদের। এই আঘাত দেয় কোনো গ্রহ, এবার কোনটা দেয়? সেটা ডিপেন্ড করে আপনি কোন স্ট্রং গ্রহের মধ্যে আছেন, আর কোনগুলো আপনার নরম গ্রহ। অনেক সময় অনেক গ্রহ আছে যে গ্রহগুলো সব সময় ভালো আছে, কোনো কোনো সময় একটু টালমাটাল খেয়ে গেল, তখন মানুষটাও কিন্তু টালমাটাল খেয়ে গেল। তাকে কিন্তু রিয়েলাইজ করতে হবে যে এই গ্রহই কিন্তু আজকে আমাকে এই জায়গায় নিয়ে এলো। আবার অনেক সময় একটা গ্রহ আছে যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তাকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। কি আমি ভুল বলছি? আপনি তো আমার একদম, থেকে আরো অনেক বেশি জানবেন। কিন্তু একদম। আমারও মানে আমার কিন্তু খুব অবাক লাগছে জানেন তো, যে এত সুন্দর কি করে বলছেন আপনি? মানে কি না করে জানেন? বলছি মানে আস্তে আস্তে অভিজ্ঞতা হচ্ছে। আর জীবনে আমারও তো আম, একটা সময় এসেছিল যখন আমি রিয়েলাইজ করছি যে আমার এটা ঠিক সময় যাচ্ছে না। এই সময় আমি অনেক বেশি অনেক ব- মানসিক কষ্ট পাচ্ছি, তারপর মায়ের মৃত্যু, তারপর আমার দাদারা চলে যাওয়া, সব কিছু যেন ধকল আমি নিতে পারছিলাম না। সেই সমস্তগুলো তো আমার মনে আছে না, যে এটার পরে এটা হয়েছে, মায়ের মৃত্যুর পরে আমার এই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হয়েছে, যেগুলো ফেস করেছি সেগুলো আমার মনে আছে। এই জন্য বলতে তাহলে পারছি ভাবছেন যে আপনাকে জ্যোতিষটা কতটা দরকার লাইফে? ভীষণ দরকার। এবং এই যেমন ভাগ্য আমরা নিয়ে আসি জানেন তো, বলে না যে ভাগ্য দেবতা, তেমনি ভাগ্যে যে যা আছে সেইগুলোকে কিন্তু ইমপ্রুভ করিয়ে দেয় জ্যোতিষরা। বুঝেছেন যে এটা ভালো, কিন্তু এর থেকে আরো স্ট্রং হয়ে যাবে যদি আপনি জ্যোতিষকে মানেন। ইয়েস। আপনি দেখে নিলেন তো ছকটা। মানে ধরুন একটা জায়গায় আমরা ধরুন ঘুরতে যাচ্ছি, আমাদের হলো সেই জায়গাটা সম্বন্ধে আমাদের জানা নেই, কেউ একজন গাইড আমাদের গাইড দরকার, করছে, আপনারা সেই গাইড। সেই গাইড হিসেবে আমরা কাজ একদম করি। একদম একদম। আমরা কিন্তু এই নয় যে আমরা আপনাকে রাতারাতি করোড়পতি বানিয়ে দেবো, না না, তা শুধু নয়। টাকা কেন, টাকা- খুব নামও করিয়ে দেবেন। হ্যাঁ, নাম যার বেশি হবে তখন তো তার টাকা বেশি হবে, একদম। কিন্তু সেটাও আপনারা করিয়ে দেবেন না। আপনার তো ছক দেখবেন, হ্যাঁ, ছকে কি আছে, ছকে কি কিন্তু আছে যেটা স্ট্রং ছকের মধ্যে সেটাকে সেটাকে আরো স্ট্রং করে দেন। করে দেওয়া, যে এইটা যত বড় জ্যোতিষী সে তত ভাবে তাকে স্ট্রং করে দেবে। ইয়েস। মানে আমি বোঝা যাবে যে এটা ভালো। যে কথাটা বললো না, মানে এতটা দামি কথা না, হয়তো আমি অনেকের সাথে এরকম মুখোমুখি
বসেছি, কিন্তু কিছু কিছু কথা কারো কারো মুখ থেকে চলে আসে যে কথাগুলি মানে আমারও ভাবার বাইরে। আজকে বলি, ধরুন আমাদের গ্রহগত দিক থেকে ধরুন বৃহস্পতি আছে, শুক্র আছে, শনি আছে। এবার দেখা গেল আমি এই বৃহস্পতি, শুক্র, শনির মধ্যে বৃহস্পতি কিন্তু খুব ভালো, এবার শুক্র একটু ডাউনে রয়েছে, শনিটাও কিন্তু ডাউন। তাহলে আমি কাকে ঠিক করব? আমি এখানে সবাই বলবে শুক্র না হলে শনি, না, আমি বলবো বৃহস্পতিকে। বৃহস্পতিকে আরো পাওয়ার দেবে, একদম। যাতে বৃহস্পতির পাওয়ারে শুক্র এরা শনি দুজনে আরো একদম, তন্দুরস্ত হয়ে একদম যায়, একদম। So একদম শক্তিমান হয়ে যায়। এই জায়গাগুলিকে কিন্তু আমাদের দেখার বিষয়। এবং জ্যোতিষটা নট আ জোকস, এটা একটা সাবজেক্ট, এটা একটা শাস্ত্র, এটাকে অনেক অধ্যয়ন করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক কিছু শিখতে হয়। অবশ্যই, সে তত বড় হয়। আজকে আমি আমার একটা প্রশ্ন, আমার যে ভাইব্রেশন আমি পেলাম, আপনাদের ফ্যামিলিতে কি কেউ পাইলট বা কিছু আছে? আমার দাদা ছিল। দাদা ছিল না? অজয় মুখার্জি। তাহলে তো মানে আমি শুনেছি যে সাধারণ ফ্যামিলি থেকে পাইলট হওয়া খুব টাফ বিষয়, মানে খুব একটা সম্ভ্রান্ত ফ্যামিলির পার্সনরাই মানে এই পেশাতে যেতে পারে। তাহলে এই কথা যখন উঠলো, তাহলে বলি, আমার বাবা কিন্তু কংগ্রেস করতেন, এবং খুব ছোটবেলা থেকে কংগ্রেস করতেন বাবা। বাবার সেই সময় কংগ্রেস মানে বুঝতে পারছেন তো, খুব স্ট্রং কংগ্রেস। আজকে বাবা মারা গেছে ধরুন, আমার যখন 4 বছর বয়স তখন মারা গেছে, তার মানে তো বাবাকে আমি সেভাবে পাইনি। কিন্তু মার মুখে শুনেছি যে বাবা যখন কংগ্রেস করতেন তখন আমাদের বাড়িতে কংগ্রেসের সব নেতারা আসতেন। বাবা বসে আছে, ছোট 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 ছবি আছে এখনো, শুধু একটু হালকা ইরেজ করার মতন হয়ে গেছে, মানে হয় না পুরনো ছবি যেরকম হয়ে যায়। তো বাবার সাথে সব নানান রকমভাবে আমাদের নেতারা রয়েছে। তো আমি এই যে বাবা যে কংগ্রেস করতেন, সম্ভ্রান্ত পরিবার আমাদের, সেই পরিবার থেকে বাবা কংগ্রেস করলেন, তারপর ছেলেরা বড় হলো, আর মেসা পাইলট হলেন। এটাও কিন্তু একটা ফ্যামিলি থেকে, ও যে চাকরি, পাইলট হওয়া তো চাকরি করা, এবং সেই জায়গায় যে ইন্টারভিউ দিতে হয়, সব কিছুতে পাস করে গেল, ওর কোনো বাধা হলো না। এটাও কিন্তু ওপরওয়ালা কিন্তু ছকে ছিল, ওর গ্রহ হয়েছিল, মানে পাইলট হবে, হ্যাঁ ছকে ছিল, ওকে আকাশে উঠতে হবে, এটা ছকে ছিল। একদম একদম একদম। আকাশে এই যে যেটা বলে জাহাজে, মানে জাহাজে, সমুদ্রে যারা করে, হ্যাঁ, এগুলো কিন্তু সবকিছুই কিন্তু গ্রহের উপর। আমি আপনাকে একটা ছোট্ট বলি কথা, আমার কাছে তো বহু পার্সন আসে, একজন মানে পাইলট কিন্তু যাতা নয়, পাইলটটা কিন্তু একটা খুব বিগ যায়, যেমন আমরা মানে সবার উপর থেকে আমরা সবাইকে ছোট্ট দেখা যায়। সেই পাইলটে সেই চাকরিটা করা কিন্তু চারটি কত মানুষের জীবন নিয়ে, জীবন এবং কতগুলো মানুষের জীবন হাতে নিয়ে সে স্টিয়ারিংটা ধরছে, নিজেরও লাইফ রিস্ক থাকে, নিজের পুরো। এবং সেই একটা ছেলে সে জুনিয়র পাইলটের পরীক্ষা দিল, পাস করলো, 1-1.5 কোটি টাকা খরচা করলো, খরচা করার পরে শরীরটাকে সুঠাম রাখতে হয়, কোনো রোগ রাখতে পারবে না। সব সময় দেখতাম ডাক্তারের টেস্ট হচ্ছে, মাকে বলে যাচ্ছে ব্যায়াম করতে হবে, তারপর ডাক্তারের টেস্ট হবে, ভুল খাবার খাওয়া যাবে না, খেতে পারবে না, ড্রিঙ্ক করতে পারবে না। তো সেই জায়গা থেকে এত কিছু করার পরে অনেকে আছে চাকরি পেল না, কিন্তু সেই জায়গায় আমার দাদার ভাগ্যটা ভালো, চাকরি পেল না, একদম, এবং শক্ত নিশ্চয় চাকরি পেল না। কিন্তু ওই যে চাকরিটা পেল না, এত কিছু 1.5 কোটি টাকা 2 কোটি টাকা খরচা করার পরে শিখে লাইসেন্স পেয়ে সে যখন চাকরিটা পেল না, তখন কত কষ্ট। এবং সে, আমার একটা কথা বলি, সে ওই চাকরিটা না পেয়ে বসে না থেকে সে কিন্তু ব্যাংকিং সেক্টরে এক্সাম দিয়ে একটা ব্যাংকের বড় ম্যানেজার হয়ে কিন্তু সে লাইফ লিড করলো, অনেক টাকা রোজগার করলো, অনেক কিছু করলো। কিন্তু এরকমই কিন্তু ঘটনা, স্টার্টটা ভালো ছিল, কিন্তু স্ট্রাগলিং পিরিয়ডটা ছিল, কিছুদিনের জন্য হলো, কিন্তু সে কিন্তু একটা জায়গাতে পৌঁছে গেল। তো এই জায়গায় সেটা হয়তো পাইলট হলো না, কিন্তু ব্যাংকের ম্যানেজার, নট আ ম্যাটার অফ জোক, একদম একটা স্ট্যান্ডার্ড, একটা প্রেস্টিজিয়াস জায়গা, সেটা সাকসেস হলো, সাফল্য পেল। তার মানে তার ভিতরে ছিল, সে কিন্তু ওটা কিন্তু বসে থাকেনি, ডিপ্রেশনে যায়নি, চলে যায়নি। আজকাল খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে মানুষ, এই যে কিছু না পাওয়া, হতাশ হয়ে গেল।
কিছু না পাওয়ার জন্য মানুষ চলে যাচ্ছে, নেমে যাচ্ছে, ডিপ্রেশন চলে আসছে, এটাই তো কষ্ট। মানে এখানেই কিন্তু অ্যাস্ট্রোলজি, এখানে এই জ্যোতিষটাই পারে সেই ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসে, নিশ্চয়ই পারে। এখানে কিন্তু আপনি যদি ডিপ্রেশনে আধ্যাত্মিকও হতে হবে, আধ্যাত্মিক হতো আধ্যাত্মিক হতে হবে, তাহলে সুইসাইড করার টেন্ডেন্সি হবে না। থাকবে না। আজকাল একটা সুইসাইড করার টেন্ডেন্সি, একদম একদম। ট্রেন চলে যাচ্ছে ঝপাস করে, কতবার যে শুনি। এখানে আধ্যাত্মিক কোন গ্রহ দেয়? রবি দেয় না বৃহস্পতি দেয় না রাহু দেয় না শুক্র দেয়? এখানেও কিন্তু গ্রহের খেল আছে। তার যদি রাহু এবং রবি যদি স্ট্রং থাকে এবং শনি যদি স্ট্রং থাকে, সে আধ্যাত্মিকতায় যাবেই, চলে যাবেই। শনিকে আমরা শনিকে আমরা খারাপ বলি না, শনি কিন্তু যদি ফেভারে থাকে না, আপনাকে যে কি দেবে শনি ধারণার বাইরে। শনি আপনাকে জ্বালাবে, যেমন আমরা কি করি যে পুড়িয়ে লোহাকে যেমন শেপ করে দেয়, শেপ তৈরি করে, এটাই। মানে আর একটা প্রশ্ন, এগুলো তো আপনারা এত ভালো জানেন, আপনাদের সঙ্গে ডিসকাস করতে আমার ভালো লাগছে, কারণ আমরা অভিজ্ঞতা শেয়ার করছি আপনার সাথে। আমিও তো অবাক হয়ে যে কি করে আপনি বুঝতে পারছেন এত সুন্দর। না, আমার ভালো লাগছে এইসব আলোচনাগুলো, সত্যিকারের এটা অ্যাচিভ করা দরকার, এটা প্রাপ্তি আমাদের। মানে শুধু যে ভালো খেলাম, ভালো রেস্টুরেন্টে খেলাম আর ভালো সিনেমা দেখলেই না, কারণ জীবনটা কিভাবে চলা উচিত, জীবনটা কারা চালাচ্ছে, আধ্যাত্মিকতা, ঈশ্বর এবং অ্যাস্ট্রোলজি, ঠিক অ্যাস্ট্রোলজারের হাতে পড়তে হবে, ঠিক মতো লোকের হাতে কিন্তু পড়তে হবে, এটাও কিন্তু আমি বলবো। একদম একদম। তাহলে কিন্তু জীবনের সাকসেসটা আসবে। ঠিক রাস্তায় না গেলে তুমি রাস্তা তো হারিয়ে ফেলবে। কোনো ভুল পথে নিয়ে চলে যায়, তাহলে তো আপনি হয়ে যাবেন না, সাকসেসের থেকে মানে আনসাকসেস হয়ে থাকবে, হতাশা এসে যায়। আপনাকে একটা কথা বলি, কেন দেখুন, যে ভিতর থেকে সুন্দর হয় না, তার ফেসটাও কিন্তু সুন্দর থাকে। যেমন আপনি তো ভিতর থেকে সুন্দর। আমি তো ছোটবেলায় খুব সুন্দর ছিলাম। ওটাই আমার বলার, যে ছোটবেলায় এত সুন্দর ছিলেন, এত মিষ্টি ছিলাম, এত ভালো অভিনয় করতে। আমার দর্শক বন্ধুরা একটা মানে খুব মিষ্টি একটা কোশ্চেন আছে, যে আপনার তখন প্রেম আসেনি, ভালোবাসা আসেনি? এসছে তখন সেই প্রেমে বলবো কেন না কি হয়, আমি কেন বললাম, কেন আপনি তো সেই জায়গা থেকে আপনি তো সাকসেস, কিন্তু অনেকে আছে প্রেমের ফাঁদে পা দিয়ে সে কিন্তু লাইফটা পুরো শেষ হয়ে যায়, অনেকেই হয়, কিন্তু আপনি তো সেই মানে আমাদের সময় কিন্তু ওই ধরনের প্রেম ছিল না, সাচ্চা প্রেম ছিল। প্রেমের মধ্যে না, এখন যেমন একটা ছেলে, বলা উচিত না কারোকে দোষ দিয়ে না, এটা এখন এরকমই চলছে হাওয়া, কলিযুগের হাওয়া এটা। আমি যদি ডাইরেক্ট বলি এটা ভুল করলো, সে তার গায়ে মেখে নিল, তাহলে হবে না। একটা পুরুষ বা একটা মহিলার 3-4টে বয়ফ্রেন্ড, এটা খুব মানে মিষ্টি কথা, 3-4টে গার্লফ্রেন্ড একটা পুরুষের। ও কাকে নিয়ে, কাকে মিথ্যে বলছে, কাকে সত্যি বলছে, সেও জানে না, সে নিজেও জানে না। তাতে কিন্তু ফ্রাস্ট্রেশনটা বেশি, সততাটা কমে যাচ্ছে জীবনে। মানে আপনার যে বিয়েটা, ওটা কি মানে লাভ না অ্যারেঞ্জ? না, লাভ ম্যারেজ। মানে আমাকে এক বান্ধবী মানে আলাপ করিয়ে দিয়েছিল। ইনফ্যাক্ট গ্ল্যামারাস দুনিয়াতে না বেশি দিন তার বিয়েটা স্টে করতে পারে না। মানে বেশি দিন সে হয়তো যায় না। অনেকেই আছে কোনো না কোনো কারণে ডিভোর্স হয়ে যায়। কিন্তু একটু ইন্টারাপ্ট করি, আজকে কি শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিভোর্স হচ্ছে? না, এটা হচ্ছে অনেক, কিন্তু আপনি দেখবেন কোর্টে গিয়ে উকিলরা বলছে এও ডিভোর্স করছে, তো 7 দিন থাকলো শ্বশুর বাড়িতে, 8 দিনের দিন বাপের বাড়ি চলে গেল। মানে ফিল্মের কথা নয়, মানে গ্ল্যামারাস দুনিয়া। আমি শুধু ফিল্মের কথা, আমি শুধু বলি গ্ল্যামারাস দুনিয়া। অনেক সময় দেখা হলো হোটেল ইন্ডাস্ট্রিতে যারা আছে, তারা তো গ্ল্যামারাস যুগে আছে, যারা মানে এয়ার হোস্টেস যারা আছে, দিন রাত সেজে গুজে কাজ সেবা করছে, মানুষের করছে। এই জায়গায় থেকেও যে একটা রিলেশনকে অনেকটা দূরে নিয়ে যাওয়া যায়, এখানে কিন্তু গ্রহ কাজ করে। কারণ আপনার গ্রহ স্ট্রং আছে, তাই আপনি মানে শুক্র যদি ডিসব্যালেন্স হয়ে যায় না, মানে সংসারও ডিসব্যালেন্স হয়ে থাকবে। তো আপনার শুক্রটা মানে অনেকটা স্ট্রং, যার জন্য আপনি সম্পর্কেতে অনেকটাই ভালো আছেন। আপনি সংসারটা কিভাবে টিকিয়ে রেখেছেন এত সুন্দরভাবে, মানে এত মিষ্টিভাবে। মানে সংসারটাকে টিকিয়ে, মানে প্রথম কথা, আমি যখন বিয়ে করি সেটা তো অনেক বছর আগে, সেই সময় কিন্তু ওই একটা মহিলার 5টা বয়ফ্রেন্ড,
ইটস আ ক্রেডিট, বা একটা পুরুষের 5জন মহিলা বা গার্লফ্রেন্ড এরকম তো খুব একটা ছিল না 30 বছর আগে। এখন যেমন অহরহ দেখতে পাচ্ছি, এখন যেমন ওদের মধ্যে এই যে ফেসবুকে বলুন বা Yes, ইনস্টাগ্রাম yes, বলুন, yes. সব সময় করেই যাচ্ছে, রাতে 2টো 2:30টে 3টে অবধি শুধু কথাই বলে যাচ্ছে। ব্রেন ওয়ার্ক তো হয়, ব্রেনের ভেতর কষ্ট, ব্রেনের চাপ পড়ে এবং ওরা বুঝতেও পারে না, ব্রেনটা ডিসব্যালেন্স হয়ে যায়।